হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে আমি বাংলা সাহিত্য নিয়ে আলোচনা করব। মানে বাংলা সাহিত্যর কিছু সাজেশন নিয়ে, যেটাতে আমার কাছে মনে হয় আমার নিজের উপকার হয়েছে এভাবে পড়তে। আর যে পড়বে তারও ইনশাল্লাহ উপকার হবে। মানে এইভাবে একটু একটু করে ফলো করলে। তো ১ম এ আমি বলি, আমি হচ্ছে বাংলা সাহিত্য পড়ার জন্য কোন কোন বইগুলা নিয়েছিলাম। বাংলা সাহিত্য পড়ার জন্য আমি অগ্রদূত বাংলা এই বইটা পড়েছিলাম। আ এই বইটার মধ্যে মোটামুটি অত একদম ডিটেইলস এ নাই। একদম মানে অভিযাত্রীতে যেভাবে আরো বেশি ডিটেইলস এ বলছে। কিন্তু আবার অন্যান্য অনেক জায়গা দিয়ে দেখা গেছে এখানেও ভালো আছে। মানে অগ্রদূত বাংলা এছাড়া আমি যখন আমি কিছু বিসিএস পিলি ভাইয়া আপুদের কাছে পড়েছিলাম, বিসিএস ক্যাডারদের কাছে। তখন ওনারা বলেছিল ওনারা বেশিরভাগই অগ্রদূত থেকে পড়েছে। আর অগ্রদূতে মানে ভালো, ভালো করেই দেওয়া আছে। তো আপনারা চাইলে বাংলা পড়তে পারেন। আর এছাড়াও আমার কাছে আরেকটা বই আছে যেটা হচ্ছে অভিযাত্রী। অভিযাত্রী থেকেও চাইলে পড়তে পারেন। কারণ অভিযাত্রীও ভালো। আর আমার কাছে একটু পার্সোনালি অভিযাত্রী বেশি পছন্দ। যাই হোক, ফার্স্ট এ রিডিং, লেকচার এগুলো পড়ার পরে কোয়েশ্চেন পারলে সলভ করে ফেললেই হবে। তো আপনারা এই ২ টা বই অগ্রদূত কিংবা অভিযাত্রী কিংবা শিকড় কিংবা হচ্ছে এমপি3 অনেক টাইপের বই আছে। মানে আমি এই ২ টা বই মোটামুটি ফলো করছি। তো এই ২ টা বই আমি পড়েছি বিসিএস এর জন্য, বিসিএস বাংলা সাহিত্যের জন্য। এরপরে যদি আমি বলি কোয়েশ্চেন ব্যাংকের কথা, মানে আপনারা যদি কোয়েশ্চেন পড়তে চান, অনেক বেশি কোয়েশ্চেন সলভ করতে চান, যেটা আসলেই দরকার কোয়েশ্চেন সলভ করাটা। কোয়েশ্চেন সলভের মাধ্যমে আমাদের অনেক বেশি লাভ হয়। আর সব জায়গাতেই শুধু বলে, ভাই আপনারা যখনই একটা কথা বলে তখনই সাধারণত বলতো আরকি যে আপনারা বেশি, বেশি কোয়েশ্চেন সলভ করবেন। আর এটা যেকোনো জায়গাতে বলা হয়। সেজন্য আমার কাছে মনে হয় যদি কোয়েশ্চেন সলভ করতে চাই, তখন আমি কি করতাম, ফার্স্টে আমার কাছে বিসিএস এ একটা ম্যাট্রিক্স এর বই ছিল। যেটা হচ্ছে এবার আমি নিবন্ধন পরীক্ষা দেওয়ার জন্য মানে তখন আমার কেনা হয়েছিল। তো নিবন্ধন আর ৪৬ তম বিসিএস দেওয়ার জন্য তখন কেনা হয়েছিল। কিন্তু ৪৬ তম তেমন পড়া হয়নি। না পড়ে পরীক্ষা দিয়েছি। যাই হোক, এবার ৪৭ তম বিসিএস। তো এরপর এই বই যেটা দেখেছি যখন পড়তাম, মানে অনেক ভালো লাগতো যে শুধু বিসিএস এর কোয়েশ্চেন গুলা থাকে। আর বিসিএস এর কোয়েশ্চেন গুলা থাকার কারণে কি পড়তে ভালো লাগে। একদম অল্প, অল্প থাকে আর কিভাবে আসছে, কি আসছে তা জানা যায়। তো এইজন্য আমি ম্যাট্রিক্স বইটা পড়েছিলাম। এইজন্য আমার কাছে ম্যাট্রিক্স বইটা ভালোই লাগে। এছাড়া যদি আপনি ম্যাট্রিক্স বই ছাড়া, যেটা হচ্ছে আমাদের ভাই আপুরা অনেক বেশি সাজেস্ট করেছে, সেটা হচ্ছে ফেনম। ফেনম এই বইটা আমি আসলে অর্ধেক, অর্ধেক করে কেটে ফেলার কারণে এরকম ছোট এখন এই যে এখানে লেখাও আছে ফেনম পাবলিকেশন। এই যে ফেনম পাবলিকেশন। তো এই ফেনমের বইটা থেকেও চাইলে পড়া যায়। এখানে এত কোয়েশ্চেন আর এত ব্যাখ্যা দিয়ে অনেক সুন্দর করে লেখা। আর মানে এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই ফেনমটা পড়তে। যদিও অনেক টাইমের বিষয়, অনেক টাইম লাগে পড়তে। কিন্তু টাইম লাগলেও মোট মিলিয়ে আপনার বাংলা আর বাংলা ব্যাকরণের জন্য মোট মিলিয়ে হচ্ছে এই যে এতটুকু। মানে এই মোট মিলিয়ে এতটুকু। ফার্স্ট এ হচ্ছে আপনার বাংলা ব্যাকরণ, এরপর হচ্ছে বাংলা ফার্স্ট পেপার। এছাড়া অনেকেই চাইলে শিকড় পড়তে পারে। শিকড় বাংলা প্রশ্ন পাঠ, যেটাও ভালো। তো এটা হচ্ছে বাংলার জন্য শিকড়টা ভালো। মহসিনা নাজিলা আপুর। আর এটা হচ্ছে মোট মিলিয়ে মানে ওভারঅল যত সাবজেক্ট আছে সকল সাবজেক্টের জন্য আপনার এই কোয়েশ্চেন ব্যাংকটা ভালো। মানে ফেনম পাবলিকেশন ভালো, মানে কি অনেক কিছুই ভালো থাকতে পারে। আমাকে যেগুলো সাজেস্ট করছে কিংবা আমি যেগুলো পড়ছি, এর মধ্যে আমার কাছে মনে হয়েছে হ্যাঁ, ফেনমটা ভালো। মানে আমি এগুলা পড়াশোনা করছি। এখন যার যেটা ভালো লাগে সে সেটা পড়বে। কারণ একেকজনের কিন্তু আবার একেক ধরনের ভালো লাগে। দেখা যাচ্ছে আমার এটা পড়ার স্টাইল ভালো লাগতেছে না, আবার আরেকজনের কাছে এই পড়ার স্টাইলটাই ভালো লাগতেছে। মেইন হচ্ছে পড়া, যেখান থেকেই পড়ি না কেন, এটাই হচ্ছে আসল কথা। তো এখানে আমি প্রশ্নপাঠ নিয়ে আলোচনা করলাম। আর বইগুলা কি, কি পড়বো তা নিয়ে আলোচনা করলাম। এখন যদি আমি আলোচনা করি যে হচ্ছে ইম্পোর্টেন্ট কি, তাহলে আমি বলবো মানে কি, কি সাজেশনে আমার ইম্পোর্টেন্ট আছে আর কি ইম্পোর্টেন্স দিয়ে আমি পড়লে আমার লাভ হবে। মানে লাভ হবে মানে কি ইজি হবে পড়াটা। তো তা নিয়ে যদি একটু কথা বলি, আর আমি এটা নিয়ে একটু ডিটেইলসেই বলতে চাই। ফার্স্টে আমি একটু মানে কোনটা ইম্পোর্টেন্ট সবকিছু। তো শুরু করি। আগে এগুলো একটু রেখে নেই। এই যে এই ডায়েরিটাতে আমি লিখেছিলাম
সবকিছু। আর এগুলো যখন লিখেছিলাম বিভিন্ন জায়গায় লিখেছিলাম। তো পরে দিয়ে আমার মনে হলো যে না একটা জায়গায় লিখে রাখি মানে এই খাতাটা এই ডায়েরিটার মধ্যে সবকিছু। তাহলে সবকিছু ইম্পোর্টেন্ট গুলো এখানে থাকবে। তো ১ম এ আমি বলি যেমন এখানে আমি জানি না কতটুকু বুঝা যাচ্ছে। সমস্যা নেই আমি সবগুলো আবার ছবি আকারে সবার লাস্টে দিয়ে দিব। তো একটু ডিটেইলস এই বলি। ফার্স্ট এ আমি জানি যেটা আরকি বাংলা সাহিত্যে আমাদের প্রিলিতে মোট মার্ক হচ্ছে ২০ মার্ক। আর রিটেন এ হচ্ছে ৩০ মার্ক। মানে রিটেন এ ৩০ মার্ক আসে বাংলা সাহিত্য থেকে। তো এখন রিটেন আগে প্রিলিটা, তো রিটেনটা আপাতত বাদ দেই। প্রিলি নিয়ে আলোচনা করি। প্রিলিতে ১ম এ আমাদের ৩ টা যুগ। এর মধ্যে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। তো প্রাচীন যুগ থেকে আসে হলো ১ থেকে ২ টা প্রশ্ন। মধ্যযুগ থেকে আসে ৩ থেকে ৪ টা প্রশ্ন। আর এই প্রাচীন যুগ আর মধ্যযুগ মিলে আমাদের নাম্বার হচ্ছে ৪ থেকে ৫ মার্ক। এরপর যদি আমি আধুনিক যুগ বলি, আধুনিক যুগ থেকে হচ্ছে ১৫ থেকে ২০ টা প্রশ্ন আসে। মানে হচ্ছে আপনার ২০ মার্কের মধ্যে ধরেন ৫ মার্ক আসলো আপনার প্রাচীন যুগ আর মধ্যযুগ থেকে, আর আধুনিক যুগ থেকে আসবে ১৫ থেকে ২০ মার্ক। তো হচ্ছে প্রিলিতে আমার প্রাচীন আর মধ্যযুগ পড়লে এই যে এই প্রিলিতে যখন আমি পড়াশোনা করব তখন আমার প্রাচীন যুগ কিংবা শুধু চর্যাপদ পড়লেই আমার ১ মার্ক আমার আসে। আর রিটেন থেকে প্রাচীন যুগ বা চর্যাপদ পড়লে ৩ থেকে ৬ মার্ক। তো কি করা যায় যখন প্রিলিটা ভালো করে পড়ি, আমি যেটা দেখছি রিটেনে অল্প কয়েকটা কোয়েশ্চেন আছে যেগুলো চর্যাপদ থেকে আসে। যদি ওই কয়েকটা একটু কোয়েশ্চেন পড়া হয় মানে মোটামুটি একটু ভালো করে পড়া হয় তাহলে কিন্তু আমাদের বলতে গেলে রিটেন সহ হয়ে যাচ্ছে। মানে চর্যাপদটা পড়লে প্রিলির ১ মার্ক আবার রিটেনে ৩ থেকে ৬ মার্ক আমাদের কমন পড়ছে। এছাড়াও রিটেনে কিভাবে আসে? রিটেনে মধ্যযুগ থেকেও ২ টা কোয়েশ্চেন আসে যেগুলো হলো ৩ দুগুণে ৬ মার্ক মানে প্রায় ৬ মার্ক। তো প্রাচীন আর মধ্যযুগ থেকে পড়লে আপনি যদি একটু ভালো করে পড়েন তাহলে কিন্তু আপনার প্রিলি, রিটেন ২ টাই হয়ে গেল। এখানে আপনার ৫ মার্ক কমন আসলো। আবার এখানে হচ্ছে বলতে গেলে কত ৩ থেকে ৬ আর ৬। তো মোট মিলিয়ে ওভারঅল দেখা যাচ্ছে ১২-১৩ কিন্তু আপনার এটাতে কমন পড়ছে। মানে আমরা যখন প্রাচীন যুগ আর মধ্যযুগটা পড়ব একটু ভালো করে পড়বো। আর লাস্টের দিকে রিটেন এর কোয়েশ্চেন আছে একটু ভালো করে পড়বো তাহলে আমাদের মোটামুটি রিটেনও শেষ হলো। এরপর আমি আধুনিক যুগ নিয়ে বলি। আধুনিক যুগে কিন্তু আমাদের অনেক লেখক আছেন। তো ওই লেখকগুলা নিয়ে আমি আরেকটু পরে ডিটেইলস এ আলোচনা করছি। ১ম এই বলি যে আধুনিক যুগের লেখক আছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ মানে পিএসসি নির্ধারণ করে দিচ্ছে এরকম আছে হচ্ছে ওরা ১১ জন মানে ১১ জন আছে। আর অন্যান্য জায়গা থেকেও আসে যেগুলা পিএসসি বলেনি। তো হচ্ছে এই যেগুলো তারা বলছে এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণতা থেকে আমাদের ১৫ মার্কের মধ্যে ৬ থেকে ৯ মার্ক আসে। আর অন্যান্য যেগুলো আছে যেগুলো পিএসসি বলেনি সেগুলা থেকে আমাদের ২ থেকে ৪ মার্ক কমন পড়ে। আর হচ্ছে এখন আমি কিভাবে পড়ব, হ্যাঁ? গুরুত্বপূর্ণ যে লেখক এগুলো কিন্তু আমাদের মোট মিলিয়ে ওরা ১১ জন ছাড়াও মোট মিলিয়ে আমি এখানে লিখে রেখেছি ২৫ জন। আর অন্যান্য লেখক আছে আনুমানিক কত ৬১ জন। মানে অনেক বেশি। যাই হোক এখন গুরুত্বপূর্ণ থেকে আমি বিস্তারিত তথ্যটা পড়ব। মানে যা বলছি, যা গুরুত্বপূর্ণ এগুলো আমি পরে দিয়ে বলছি। ওইগুলো সব আমরা বিস্তারিত পড়ব। আর এখানে অন্যান্য যে ১০০ জন এদের শুধু গুরুত্বপূর্ণ যে তথ্যগুলা শুধু সেগুলো পড়ব। তাহলে এখানে আমাদের ২, ৩, ৪ মার্ক কমন পড়বে। তো এইখানে এই গুরুত্বপূর্ণ থেকে আবার কি ছক ও তালিকা থেকেই ৬, ৭, ৮, ৯ মার্ক কমন পড়ে যায়। এটা হলো কানেক্টেড, একটার সাথে আরেকটা কানেক্টেড। আর বিস্তারিত তথ্য আর গুরুত্বপূর্ণ তথ্য এই ২ টা যদি আপনি বিগত বছরের কোয়েশ্চেন পড়েন অবশ্যই পড়া লাগবে। মানে পড়তেই হবে। তো এই হচ্ছে আমাদের মোট মিলিয়ে আধুনিক যুগের লেখকসমূহের মানে পড়ার প্যাটার্নটা যে কিভাবে কোথা থেকে কতটুকু আসে, গুরুত্বপূর্ণ থেকে কয় মার্ক আসে, অন্যান্য থেকে কয় মার্ক আসে। এখন যদি আমি আপনাকে বলি আধুনিক যুগের ছক তালিকা থেকেও আসে। আধুনিক যুগে এই যে আমি যে লিখে রেখেছি আধুনিক যুগের ছক তালিকা। ছক তালিকা মানে কি? এখানে হচ্ছে সূচনা কিংবা সাহিত্যে ১ম এগুলো কিন্তু লেখা থাকে যে সাহিত্যে ১ম ইনি কে, উনি কে এরকম আরকি এগুলো। তারপর উপাধি, বিভিন্ন লেখকের উপাধি আছে, ছদ্মনাম আছে এগুলো পড়বো আমরা। তারপর সাহিত্যের উপজীব্য বিষয় পড়বো, সারমর্ম পড়বো, কোনটিকে কেন্দ্র করে লেখা হয়েছে তা পড়বো। তারপর ভাষা আর মুক্তিযুদ্ধ নিয়েও অনেক কিছু আছে ছক তালিকার মধ্যে। এগুলো আলাদা করে বই আছে। পড়ার সময় দেখলেই পাওয়া যায়। ওগুলা পড়বো। পত্র-পত্রিকা পড়বো। চরিত্র আর উক্তিটাও পড়ে শেষ করবো। তাহলে আমাদের এইগুলা পড়লেই আমাদের যে ৬, ৭, ৮, ৯ মার্ক এর মধ্যেই কমন আসে। মানে এগুলোও পড়তে হবে আমাদের পড়ার সময়।
এখন আমার এখানে আছে আরেকটা পৃষ্ঠা আমি বের করেছি। পত্রিকা, ছদ্মনাম, মুক্তিযুদ্ধ। আসলে যখন যা যেভাবে পেয়েছি তা লিখে রেখেছি, তো আগে পরে আছে। তো ওইগুলো থেকে মানে আমি যে ছক তালিকা বলেছি, এগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে ভাষা আন্দোলনের সাহিত্য থেকে বেশি আসে, মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্য থেকে বেশি আসে, উপজীব্য বিষয় থেকে বেশি আসে কোশ্চেনে, আর বিগত প্রশ্ন থেকে। মানে ছদ্মনাম, চরিত্র, উক্তি সবগুলোই তো আছে। এর মধ্যে আপনার এই ৪ টা হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট। তো আমরা যখন পড়াশোনা করব তখন এই ৪ টা ইম্পর্টেন্স দেখে আগে পড়াশোনা করব। তো এখন আমার তাহলে ছক তালিকা বলা হলো। এখন আমি আলোচনা করি ওরা ১১ জন, তারপর মধ্যযুগ, প্রাচীন যুগ এসব নিয়ে। তো ফার্স্টে আমি দেখাচ্ছি বাংলা ভাষা ও সাহিত্যে আমার ২০ মার্ক, যেটা আগেই বলেছি। এর মধ্যে প্রাচীন, মধ্যযুগ, আধুনিক যুগ ৫ মার্ক, ৫ মার্ক, ১৫ মার্ক। এখন প্রাচীন ও মধ্যযুগটা নিয়ে ফার্স্টে একটু আলোচনা করি। মানে ডিটেইলসে বলি পড়ার সময় কিভাবে পড়বো। সেটা হচ্ছে প্রিলি আসে ৫ মার্ক আর রিটেন আসে ৫ থেকে ৯ মার্ক প্রাচীন ও মধ্যযুগ থেকে। এখন প্রাচীন ও মধ্যযুগে কিন্তু অনেকগুলো আছে। এর মধ্যে কোনটা কোনটা পড়বো? চর্যাপদ পড়বো, শ্রীকৃষ্ণ কীর্তন পড়বো, মঙ্গল কাব্য পড়বো, বৈষ্ণব পদাবলী পড়বো, ময়মনসিংহ গীতিকা, অবক্ষয় যুগ, আরাকান রাজসভা, দৌলতুজির বাহরাম খান, মুকুন্দরাম চক্রবর্তী, কাশিরাম দাস, আলাওল, আব্দুল করিম সাহিত্য বিশারদ, শাহ মুহাম্মদ শগীর, ভারতচন্দ্র রায়গুণাকর। এই সবগুলোই কিন্তু প্রাচীন ও মধ্যযুগ থেকে পড়বো। এর মধ্যে পাশাপাশি ইম্পর্ট্যান্ট গুলো এরকম নীল দাগ দিয়ে রেখেছি। এর মধ্যে ইম্পর্ট্যান্স হচ্ছে এগুলার চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, মঙ্গল কাব্য, বৈষ্ণব পদাবলী, ময়মনসিংহ গীতিকা, অবক্ষয় যুগ, আরাকান রাজসভা। এগুলো ভেরি 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 ইম্পর্ট্যান্ট। এছাড়া দৌলতুদ্দিন বাহরাম খান হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট, মুকুন্দরাম চক্রবর্তী ২ টা ইম্পর্ট্যান্ট, কাশিরাম দাস কোনো ইম্পর্ট্যান্ট না, আলাওল হচ্ছে আরো ভেরি ভেরি ৩ টা ইম্পর্ট্যান্ট, আব্দুল করিম সাহিত্য বিশারদ মোটামুটি, শাহ মোহাম্মদ শগীর ইম্পর্ট্যান্ট না, ভারতচন্দ্র রায়গুণাকর এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এখন আধুনিক যুগে বাংলা সাহিত্য, আধুনিক যুগের আগে আধুনিক যুগের সূচনা নিয়ে একটু কথা বলি। সেটা এখানে লিখেছি যে আধুনিক যুগের সূচনা। আধুনিক যুগের সূচনাতে সবার আগে যুগ সন্ধিক্ষণ, মুসলিম সাহিত্য সমাজ, ফোর্ট উইলিয়াম কলেজ আর ইয়ং বেঙ্গল। এর মধ্যে এই মুসলিম সাহিত্য সমাজ আর ফোর্ট উইলিয়াম কলেজ হচ্ছে বেশি বেশি ইম্পর্ট্যান্ট। মানে আমরা এই ২ টা ভালো করে পড়বো। এরপর যদি আধুনিক যুগে ওরা ১১ জনের কথা বলি, ওরা ১১ জন, এগুলো থেকে আমাদের বলতে গেলে ১৫ মার্ক আসে। তো প্রথমে আমি বলি এখানে আমাদের ওরা ১১ জন কে কে, এগুলো যেকোনো জায়গায় সার্চ দিলেই পাওয়া যায়। তাও আমি এখানে লিখে রেখেছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জসীমউদ্দিন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, মীর মোশাররফ হোসেন, দীনবন্ধু মিত্র, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, কায়কোবাদ ফারুক আহমেদ। এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম। মানে এগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। বলতে গেলে এখান থেকে আমি যদি এখানেও লিখে রেখেছি যে আপনার প্রতি বছরই কিন্তু কোশ্চেন আসে ২ থেকে ৩ মার্ক শুধু রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলাম থেকে। আর বঙ্কিমচন্দ্র, ঈশ্বর বিদ্যাসাগর, জীবনানন্দ দাশ, জসীমউদ্দিন, মাইকেল মধুসূদন দত্ত থেকে ১ বছর পর পর আসে কোশ্চেনটা। তাহলে এই ২ টা ভালো করে পড়লেই কিন্তু আমাদের প্রতি বছর কোশ্চেন পাচ্ছি ২ থেকে ৩ মার্ক। কিন্তু আমি কি করছি এখান থেকে আমাদের যেটা ভাইয়া বলছে কিংবা আমি যেটা করছি সেটা হচ্ছে এখান থেকে অনেক ডিপলি কোশ্চেন আসে। তাই বলছি যে সহজ করলা মানে মেইনলি আমাদের যেন কোনো ভুল না হয়। এজন্য বিসিএস এর কোশ্চেন গুলো ভালো করে পড়বো। যেগুলো সহজ পারলে সবাই পারে সেগুলো অবশ্যই পড়তে হবে। ডিটেইলস এর যে যতটুকু পড়তে পারে। তো এর মধ্যে আমার ওগুলো ইম্পর্টেন্ট তো বলছি। এছাড়াও জসীমউদ্দিনও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে ৩ টা দাগ দিয়ে ৩ টা স্টার, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ২ টা স্টার, মাইকেল মধুসূদন দত্ত হচ্ছে ৩ টা স্টার, মীর মোশাররফ হোসেনের ২ টা স্টার, দীনবন্ধু মিত্র হচ্ছে ১ টা স্টার, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন উনি তো অনেক বেশি ইম্পর্টেন্ট ৩ টা স্টার, কায়কোবাদ ১ টা, ফারুক আহমেদ ১ টা। এই হচ্ছে আমার ওরা ১১ জনের মানে ইম্পর্টেন্ট গুলো হচ্ছে ৩ টা স্টার, মোটামুটি হচ্ছে ২ টা আর একটা হলো ১ টা স্টার। এরপর হচ্ছে ওরা আধুনিক যুগের ওরা ২২ জন কিংবা যাই হোক ২২ জন না, আমি বলেছি ১০০ জনের মতো। তো ১০০ জনের মধ্যে এখন এখানে যেগুলো ইম্পর্টেন্ট এর মধ্যে অনেকেই আছে, অনেকেই। জাস্ট আমি এখানে মানে হচ্ছে ইম্পর্টেন্ট গুলোর কথা বলি। যারা শুধু ইম্পর্টেন্ট আমি লাস্টে তো বলছি টিক দিব।
তাও হচ্ছে ইম্পর্টেন্ট গুলা শুধু নাম বলি। এর মধ্যে হচ্ছে অমিয় চক্রবর্তী, এরা হচ্ছে ইম্পর্টেন্ট, অবশ্যই এদেরটা পড়বো। অমিয় চক্রবর্তী, আখতারুজ্জামান ইলিয়াস, জহির রায়হান, নুরুল মোমেন, প্রমোদ চৌধুরী, মানিক বন্দ্যোপাধ্যায়, মুনীর চৌধুরী, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, শওকত ওসমান, শহীদুল্লাহ কায়সার, সৈয়দ ওয়ালিউল্লাহ, সৈয়দ শামসুল হক। মানে হচ্ছে এগুলো ইম্পর্টেন্ট, আর যেগুলো ইম্পর্টেন্ট কম যেমন হুমায়ুন আহমেদ, সেলিম আল-দীন, বিহারীলাল এদেরটা কিন্তু আমি বলিনি। যেগুলো ইম্পর্টেন্ট শুধু সেগুলোর নামগুলোই আমি বলছি। এরপরে যদি আমি বলি আরো কয়েকজনের নাম, আবুল ফজল, আবু জাফর অবায়দুল্লাহ, আলাউদ্দিন আল আজাদ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, পেরিচাঁদ মিত্র, সেলিনা হোসেন। এছাড়া আরো অনেকের নাম আছে, কিন্তু এরা হচ্ছে ইম্পর্টেন্ট। এরপর আপনারা কিন্তু অবশ্যই পঞ্চকবি নামে 5 জন কবি আছে, তো এদেরটা কিন্তু অবশ্যই পড়তে হবে। এরা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বুদ্ধদেব বসু, বিষ্ণু দে, অমিয় চক্রবর্তী, জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত, এই 5 জনকে বলা হয় পঞ্চকবি। তো এদের মধ্যে 2 জনেরটা অনেক বেশি ইম্পর্টেন্ট, জীবনানন্দ দাশ আর বুদ্ধদেব বসু। এরা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর মহিলা কবি, ওই যে 100 জন, 100 জনের মধ্যে তো কত ধরনের কবি আছে, এখানে কতজন বললাম লেখক, এখানে পঞ্চকবি। এরপর মহিলা লেখক, মহিলা লেখক অনেকেই আছে, যেমন নীলিমা ইব্রাহিম, ফয়জুন্নেসা চৌধুরী, কুসুম কুমারী দাস, জাহানারা ইমাম, তাহমিনা ইনাম, আনাম, সেলিনা হোসেন, সুফিয়া কামাল, বেগম রোকেয়া, রাজিয়া খাতুন। এর মধ্যে সেলিনা হোসেন, সুফিয়া কামাল আর বেগম রোকেয়া এগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর আমার মহিলা লেখক শেষ হলো। ছড়াকার আছে এ কয়েকজন, কামিনী রায়, কালীপ্রসন্ন সেন, কুসুম কুমারী দাস, এগুলো আমি পড়বো। তো আমার এই যে এখানে সবগুলো এই যে ছড়াকার পর্যন্ত শেষ। আধুনিক যুগের সূচনা আগে বলেছি, ওরা 11 জন নিয়ে আগে আলোচনা করেছি। তো এই কয়েকটা পড়লেই ইনশাল্লাহ আশা করি আমাদের বাংলা সাহিত্য পুরোপুরি শেষ হয়ে যাবে, মানে এইভাবে যদি পড়ি। মোটামুটি যা বলেছি ডিটেলসে বলেছি, এখানে লিখেছিও, সবকিছু লিখে রেখেছি আর ওগুলোই বলেছি। তো লাস্টে দিয়ে আমি এগুলো সবগুলো ছবি দিয়ে দিচ্ছি, তাহলে স্পষ্ট বোঝা যাবে। আর কিংবা কেউ যদি না শুনে এমনি বলতেও চায়, মানে এমনি যদি ইম্পর্টেন্ট গুলো দেখতে চায় তাও বুঝতে পারবে। জাস্ট আমি এখানে বলে দিয়েছি, কারণ এক একজনের লেখার স্টাইল এক এক রকম, তো দেখা যায় বুঝতে পারে না যে একজন কি বলেছে আরেকজন কি বুঝেছে। যাই হোক, আজকের জন্য তাহলে আল্লাহ হাফেজ। মোটামুটি এখানে একটা আলোচনা দেওয়া হয়েছে, বলেছি। আজকের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।